রীতিমতো তোমরা অনেকেই কিন্তু জেনে গেছো যে আমি কিন্তু কনসিভ করেছি। তবে এই কনসিভের যে জার্নিটা এটা কিন্তু অত্যন্ত কঠিন ছিল। এতটা সহজও ছিল না। আর ৫ জন যেমন ন্যাচারালি খুব সুন্দরভাবে প্রেগনেন্ট হয়ে যায় না চাওয়াতেই, সেই রকম কিন্তু আমাদের এই প্রেগনেন্সি জার্নিটা ছিল না। খুব কঠিনভাবেই গেছে, খুব কঠিন কষ্ট করে অনেক কষ্টভাবে গেছে। তবে আমার এই জার্নিটা শুনলে বা আমি কি করে প্রেগনেন্ট হয়েছি বা কনসিভ এসেছে, এই জার্নিটা শুনলে যারা ১০ বছর, ১২ বছর বা ১৫ বছর ধরে প্রেগনেন্ট হতে পারছে না, তাদের একটু হলেও হয়তো উপকৃত হবে। তাই আমার পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে এবং উপকৃতও হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমি কিন্তু এখন বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে, আমি প্রেগনেন্ট যে এই যে কনসিভ যে করব, এই কনসিভের জার্নি প্রথম থেকে আমি শুরু করি। প্রথম হচ্ছে আমাদের বিয়েটা তো খুব একটা যে ভালোভাবে আর ৫ জনের মতো হয়েছিল সেটা তো না। আমাদের বিয়েটা কিন্তু আমরা প্রেম করে করেছিলাম। তো সেই জন্য আমাদের দুটো পরিবার থেকেই কিন্তু মেনে নেয়নি। না আমার পরিবার থেকে মেনে নিয়েছিল, না তোমাদের দাদাভাইয়ের পরিবার থেকে মেনে নিয়েছিল। যেহেতু আমাদের একটু সমস্যা ছিল, তো গত ৩ বছর ধরে তারা কিন্তু কোনো রকমভাবেই মেনে নেয়নি। তো সেই জন্য আমরা কিন্তু কখনোই দুজনে মিলে ডিসাইড করেও প্রেগনেন্ট হতে আমি পারিনি, এবং আমরা মানে ভাবতেও পারছিলাম না যে আমরা যদি বাচ্চা নিই তাহলে আমার পাশে কে থাকবে, আমার কাছে কে থাকবে, এরকম একটা ব্যাপার থাকে। সেই জন্য আমরা কোনো রকমভাবেই আর কি কনসিভ করতে চাইছিলাম না সেই মুহূর্তে। তো ৩ বছর আমরা ওয়েট করে গিয়েছিলাম এরকম করে। ভয় পেত মন থেকে। কারণ তোমাদের দাদাভাই যেহেতু ডিউটির সূত্রে বাইরে থাকে, সেই জন্য আমার তো নিয়ে নিলেই হয় না, আমার সঙ্গে কাউকে তো থাকতে হবে। তো সেই জন্য আমরা কিন্তু নিইনি। কিন্তু ৩টে বছর পার হয়ে যাবার পর আমাদের পরিবার থেকেও মেনে নেয়, তাদের পরিবার থেকেও মেনে নেয়, এবং রীতিমতোভাবে দুটো পরিবার থেকেই বলে যাতে আমরা তাড়াতাড়ি আর কি বাচ্চা নিয়ে নিই। কারণ আমাদের দুজনেরই প্রায় বিয়ের অনেক বছর হয়ে গেছে। আর সকলেই একটা গ্রামগঞ্জে বলে যে অনেক দিন হয়ে গেলে বাচ্চা হওয়া খুব সমস্যা হয়, বাচ্চা হওয়ার খুব সমস্যা হয়। তো সেই জন্য আমরা তখন ডিসাইড করি যে এবার আমরা বাচ্চা নেব। তো তার জন্য আমরা ট্রাই করতে থাকি, ২ বছর আগে ট্রাই করতে থাকি। তো তখন তোমাদের দাদাভাইয়ের পোস্টিং কিন্তু আমার বাড়ির সামনেই ছিল। তো তখন ও মাঝে মধ্যেই যাতায়াত করতো, আমরা চেষ্টা করতাম, কিন্তু কোনো রকমভাবে চেষ্টা করেও ১ বছরে আমরা কিন্তু দুজনে কোনো রকমভাবেই মা বাবা হতে পারছিলাম না। তখন আমাদের মনের ভিতরে একটা ভয় ঢুকে গিয়েছিল, টেনশন ঢুকে গিয়েছিল। এবার এই জার্নিটার প্রথম ধাপটা তোমাদের সাথে শুরু করি। তো যখন ১ বছর ধরে আমি প্রেগনেন্ট হতে পারছিলাম না, তখন আমি তোমাদের দাদাভাইকে বলি আমরা দুজনেই মেডিকেল চেক আপ করাবো। কারণ হতেও পারে যে আমরা এত বছর ধরে নিইনি, তো কোনো সমস্যা হয়েছে হয়তো। তো সেই জন্য আরও দেখানোর কারণটা হচ্ছে, আমার বিয়ের আগে কিন্তু আমার সিস্ট ছিল। তো সেই সিস্ট আদৌ আছে কি চলে গেছে সেটা আমি জানতাম না। তো সেই জন্য আমার মেডিকেল চেক আপের খুব দরকার ছিলই। আর তোমাদের দাদাভাইয়েরও কিন্তু ও চেয়েছিল যে মেডিকেল চেক আপ করে আমরা আগে দেখে নেব যে আমাদের সব কিছু শারীরিক ঠিকঠাক আছে কি। তো যাই হোক, প্রথম যেটা হয় সেটা হচ্ছে আমরা ওখানেরই একটা আর কি ভালো ডক্টর দেখলাম, পাবলিক মানে প্রাইভেট ডক্টর দেখলাম। দেখে লেডিস একটা ডক্টর, আমার এক ভাগনা বলল উনি নাকি খুব ভালো গাইনোকোলজিস্ট, তো ওনাকে আমরা দেখাতে পারি। তো আমরা দুজনে মিলে ওনার কাছে যাই, এবং যাওয়ার পর রীতিমতোভাবে উনি যে যে জিনিসগুলো দিয়েছিলেন, যে কিছু চেক আপ করতে দিয়েছিলেন, ইউএসজি করতে দিয়েছিলেন, আর দিয়েছিলেন হচ্ছে তোমার ওই থাইরয়েড চেক, থ্যালাসেমিয়া, যেগুলো নর্মালি হয় সেগুলো করতে দিয়েছিলেন। তো আমার যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে, আমার পিরিয়ডস বরাবর টাইমে আসতো না। আমার পিরিয়ডস সবসময় পিছিয়ে যেত বা এগিয়ে আসতো। বেশিরভাগ সময় পিছিয়ে যেত, এগিয়ে খুব কম আসতো। পিছিয়ে যেত ১০ দিন, ১২ দিন, ১ সপ্তাহ, ২ সপ্তাহ করে এরকম কিন্তু পিছিয়ে যেত। তো পিছিয়ে কেন যেত আমি ভাবলাম সিস্ট আছে হয়তো বা এই জন্য। কিন্তু ডক্টর চেক আপ করানোর পর, ইউএসজি করানোর পর তা থেকে কোনো রিপোর্ট কিন্তু ধরা খায়নি। কিন্তু আমার পিরিয়ডস প্রচণ্ড পরিমাণে আর কি পিছিয়ে যেত, ১৫ দিন ১০ দিন করে এভাবে পিছিয়ে যেত। তো আমি খুব টেনশানে ছিলাম। তো ডক্টর যাই হোক রেগুলেটরি করবার জন্য মেডিসিন দেয় যাতে আমার রেগুলার পিরিয়ডসটা আসে। তো রেগুলার পিরিয়ডস আসে, এবং আমার হাজব্যান্ড যখন আসে তখন বাচ্চা আসার জন্য কিছু মেডিসিন দেয় যাতে সেগুলো আমি নিই।
কিন্তু তো আমি সেগুলো নিতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই 10 দিন 15 দিন 1 সপ্তাহ এরকম ছুটিতে আসতো। তো সেই জন্য আমি সেগুলো রীতিমতোভাবে বন্ধ রেখেছিলাম। তো সেগুলো পরে আমি ভেবেছিলাম যে নেব। তো যাই হোক, রেখে দিয়েছিলাম। এমনি যে নর্মাল মেডিসিনগুলো হয় আর পিরিয়ডস যাতে রেগুলার হয় সেই মেডিসিনগুলো নিচ্ছিলাম। তখন কিন্তু আমার ওয়েট ছিল অনেক বেশি, অনেক মানে অনেক বেশিই ছিল। আর তোমাদের দাদাভাইয়ের ওয়েটও কিন্তু অনেক বেশি ছিল। তারপর ডক্টর যাই হোক দেখানোর পর মেডিসিন খাওয়ার পর রেগুলার পিরিয়ডস হয়, কিন্তু আমি যে মাসে বন্ধ করে দিই সে মাসে আবার দেখে পিছিয়ে যায়, মানে এইরকম হতো। তো তখন আমি নিজের মন থেকেই চেষ্টা করলাম যে আমি রেগুলার মর্নিং ওয়াক করব এবং রীতিমতোভাবে সেই সমস্ত খাবারই খাবো যেগুলো আমার শরীরের জন্য অত্যন্ত ভালো, এবং সুন্দর একটা লাইফ লিড করব যাতে আমি প্রেগনেন্ট হতে পারি। এবার সমস্যা হচ্ছে, আমি যেটা টেনশন করতাম আমি সেটা তোমাদেরকে বলি। যেহেতু তোমাদের দাদাভাই বাইরে থাকতো, সেহেতু আমাকে ইউটিউব চ্যানেল খুলে দেয়। ইউটিউব চ্যানেলে আমি রীতিমতোভাবে ভিডিও নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতাম, ভিডিও ছাড়তাম, লোকের ভিডিও দেখতে যাওয়ার জন্য, ভিডিও ছাড়ার জন্য রীতিমতোভাবে প্রচণ্ড ব্যস্ত থাকতাম। তার সঙ্গে সঙ্গে হচ্ছে টাইমে খাওয়া দাওয়া করতাম না, অনেক রাত পর্যন্ত ভিডিও দেখতাম যে ভিডিওতে কিভাবে আমি গ্রো করতে পারবো, ভাইরাল হব কিভাবে মনিটাইজেশন করব, এসব নিয়ে প্রচুর টেনশন করতাম। তারপর সেই মুহূর্তে তারপরে এটা টেনশন করতাম যে তোমাদের দাদাভাই ঠিকঠাক আছে কি না, কারণ আমরা যারা ফৌজি বউ তাদের মধ্যে সবসময় একটা টেনশন কাজ করে। তো প্রচণ্ড টেনশন করতাম। তো এইসব নিয়ে টেনশন হতে হতে যাই হোক একটা সময় এসে রেগুলার পিরিয়ডস আমার আমি নিজে থেকে পিরিয়ডসটাকে রেগুলার করাই। তার কারণটা আমি তোমাদের বলি। যাদের পিরিয়ডস 10 দিন বা 12 দিন বা 1 সপ্তাহ পিছিয়ে যায় বা 1 দিন হলেও পিছিয়ে যায়, তারা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে 1 চামচ আজওয়ান, 1 চামচ জিরা, 1 চামচ হচ্ছে মেথি, 1 চামচ কালো জিরা, 1 চামচ হচ্ছে একটা ডালচিনি, তার সঙ্গে কিছুটা গ্রেট করা আদা আর 1 চিমটা হলুদ দিয়ে যদি সেটাকে বয়েল করে, মানে 1 কাপ জলকে বয়েল করে 1/2 কাপ করো, আর সেটা যদি তুমি 2 দিন খাও, 3 দিনের মাথায় তোমার কিন্তু এটা পিরিয়ডস হবেই। তো আমি চেয়েছিলাম ন্যাচারালি ভাবেই আমার পিরিয়ডসটাকে রেগুলার করতে। তো আমি সেটাই রীতিমতোভাবে খেতাম এবং খাওয়ার পর ন্যাচারালি আমার কিন্তু পিরিয়ডসটা রেগুলার হয়েছিল। কিন্তু তারপরও দেখতাম 4 মাস 5 মাস ছেড়ে দেওয়ার পরও, মানে ওটা খাওয়া ছেড়েও দিয়েছিলাম মাঝখানটাতে, তারপরে দেখছি যে আমার কিন্তু পিরিয়ডস রেগুলার হচ্ছে না, ইরেগুলারই চলছে। তখন আমি ডক্টরকে আবার দেখাই, ইউএসজি করাই, সেখান থেকে ধরা পড়ে আমার সামান্য সিস্ট আছে। এবার সিস্টটা কি কারণের জন্য হয় তোমাদেরকে বলি। সিস্ট হচ্ছে আমার ওই যে খারাপ লাইভলিডের জন্য, তারপর প্রচণ্ড পরিমাণে ফাস্টফুড খেতাম বাইরের, তারপর হচ্ছে 24 ঘন্টা ফোন ইউজ করতাম, সব সময় ফোন দেখতাম, ফোনে কথা বলতাম, এইসব করতাম। তার সাথে সাথে হচ্ছে সবজি কম খেতাম, ভাতের পরিমাণ বেশি খেতাম, কার্বোহাইড্রেট জাতীয় জিনিসগুলো বেশি খেতাম, প্রোটিন কম খেতাম। তো এইভাবে করতে করতেই আমার সর্বনাশটা আমি নিজেই ডেকে নিয়ে এসেছিলাম। তো আমার এই সর্বনাশটা আমি কিভাবে কমাই, তো যখন জানতে পারি যে আমার সিস্ট হয়েছে, তখন থেকে রেগুলার প্রত্যেক দিন 2 টাইমস করে হাঁটতে বেরোতাম, মর্নিং ওয়াক করতে বেরোতাম, 1 ঘন্টা করে নিজেকে সময় দিতাম এবং কিছু ব্যায়াম করতাম, যে ব্যায়ামগুলোর জন্য আমার সিস্ট কিন্তু অনেক কমেছে। আর এই যে ড্রিঙ্কসটা তোমাদেরকে বললাম, এই ড্রিঙ্কসটার জন্য কিন্তু আমার পুরো সিস্টটা কমে গেছে। তার সাথে সাথে আমি প্রচণ্ড পরিমাণে ডালিম খেতে শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ড্রাই ফ্রুটস ভেজানো জলটা খেতাম, প্লাস ড্রাই ফ্রুটসগুলো খেতাম, বেশি করে আমি কিশমিশ খেতাম। টক দই প্রত্যেক দিন আমার হচ্ছে লাঞ্চে ইনক্লুড থাকতো, আমি টক দই প্রত্যেক দিন খেতাম। তো এইভাবে করতে করতে যাই হোক আমার সিস্টটা কিছুটা কমে। কিন্তু সিস্ট কমলে কি হবে, তার মধ্যে একটা বড় সমস্যা চলে আসে, সেটা হচ্ছে আমার ভাজাইনাল ইনফেকশন, যেটা অত্যন্ত অনেক মানুষের মধ্যে রয়েছে ভাজাইনাল ইনফেকশন। কিন্তু সেই ভাজাইনাল ইনফেকশনের জন্য অনেক মেয়ে না কষ্ট পায়, কিন্তু তারা বলতে পারে না যে আমার ভাজাইনাল ইনফেকশন আছে। প্রেগনেন্সি না হওয়ার প্রধান কারণ হচ্ছে ভাজাইনাল ইনফেকশন। যাদের ভাজাইনাল ইনফেকশন থাকে তাদের কিন্তু প্রেগনেন্সি হতে অনেক কষ্ট হয়, কারণ ডিম্বাণুটা যাওয়ার আগে ইনফেকশনের কারণে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য কনসিভ করতে তুমি পারবে না।
তো যাই হোক, এই কয়েকটা কারণের জন্য আমি কিন্তু অত্যন্ত কষ্ট পেয়ে কনসিভ করতে পারিনি, এবং আমি সিস্টটা কিভাবে কমিয়েছি আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বলবো যে আমি আর কি কি করে আমার সিস্টটাকে কমিয়ে আমি প্রায় ধরো 3 মাসের মধ্যে কনসিভ করেছি। আজকের ভিডিওটা এতটুকুই থাক, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো।